এরা অনেকে মুখ ঢেকে আছে, এরাই মূলত সন্ত্রাসী এবং অপরাধী। এরা প্রতি জায়গায় যায়, এরা এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, কোনো লোক দেশে থাকতে পারে না। চাঁদা দিলে তোমার উপর অত্যাচার হবে। আমরা বলি যে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে আমরা সামান্য নিরাপত্তা দিতে পারছি না। এরা দিনে দুপুরে আসে, যে কোন সুযোগ পায় তখন মানে আর আক্রমণ করার চেষ্টা করে। গ্রেফতারি পরোয়ানা আছে, তারপরও তারা প্রকাশ্যে এখানে মহড়া দেয়। এরা একাধিকবার গ্রেফতারও হয়েছে, জামিনপ্রাপ্ত আসামিকে তারা আমরা ধরতে পারি না। স্থানীয় না, এটা কোপাইছে? জি জি, এটা কোপাইছে। কিভাবে কোপাইছে? এটা ওই এই ঘরের চাঁদার টাকা চাইছে, চাঁদার টাকা দেয় নাই, ইয়ার পরে তাই এই নতুন ঘর করতেছে। এই আজম মেম্বার সহ আসি, এখানে মনে করেন না এলে পাতালি সব কোবাই টোবাই, মহিলাগুলো নির্যাতন করছে, ছোট বাচ্চারা নির্যাতন হয়েছে। আমি নিজেও নির্যাতনের শিকার। আমি ব্যবসা করি, আমি কোনো দেশে থাকি না, আমি সোনাইবাড়ি থাকি, নোয়াখালীতে থাকি। এরা আমার কাছেও চাঁদা চাইছে, আমারও নির্যাতন করছে। আমরা দেখতে পাচ্ছি যে ওই যে একটা বাড়ি করতেছে, ইউনিয়ন যুব দলের সভাপতি আজাদের গড়টারও কোবাইছে। এই যে বাড়ি করতেছে, এদের কাছে কি টাকা চাঁদা আছে? ওদের কাছেও টাকা চাইছে। এরা আজকে 1.5-2 বছর তো সরকার আমলি সরকার যাওয়ার পরেই এরা আজকে 1.5-2 বছর ধরিয়ে এই প্রতিটা ঘরে প্রতিটা মানে জায়গায় যায়, কেউ ঘর করতে পারে না, কেউ নিজের জায়গা নিজে ইয়ে করতে পারে না। এরা প্রতি জায়গায় যায়, এরা এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, কোনো লোক প্রকাশ্যে মনে করেন দেশে থাকতে পারে না। কেন, এটা কি একেবারে মগরমূল্যক হয়ে গেছে? মূল্য হয়ে গেছে, এটা এই অবস্থায় হয়ে গেছে। এটা কিশোর গ্যাং, এরা তৈরি করছে। এরা কারা? আজম গ্রুপ, আজমের নেতৃত্বে আজম এবং বাকের, এরপরে আমাদের মনে করেন না ইন্দি শাওন, এরাই এগুলো করতেছে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটু দর্শক দেখানোর চেষ্টা করি। দেখেন যে একটা এলাকা কতটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, যে এই জায়গাগুলোকে যদি একটু কাছ থেকে দেখাই যে কিভাবে ভাঙচুর করছে, শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে এভাবে প্রকাশ্যে একটা বাজারের দোকান ঠিক এভাবে লুটপাট করছে এবং এভাবে ভাঙচুর করছে। আপনি তো এখানকার স্থানীয়। আমি হার্টের রুগী, আমার হার্টের সাইড। আপনার সাথে শত্রুতা? আমার লোক কোনো শত্রুতা আমি নেই। যারা হেরা মারপিট করে তখন আমরা নামাজ পড়তে ঢুকছি, বলতে পারবো মানে কি লাগছে। পরে শুনতেছি আরো ওই যে আজম গ্রুপের পোলাবেন চাঁদার জন্য আসছে, চাঁদা দিছে না, ওই দোকানদারের সাথে লাগছে। ওই ইস্যু করে মানে এদিকে আমার দোকান ভাঙছে। আমার এক বাইর বউ আছে, ওনার ছেলেরা বাইরে থাকে, আর ঘর দুয়ার কোবাই কিছু রাখছে না। দর্শক মণ্ডলী, আমি প্রায় বলে থাকি যে আসলে কিছু কিছু জায়গা বা দেশটা মগের মূল্যক হয়ে গেছে। সেই মগের মূল্য কেমন সেটা যদি দেখতে হয় তাহলে আপনাদের এই এলাকায় আসতে হবে, যে দিনে দুপুরে প্রকাশ্যে ডাকাতি হয়, প্রকাশ্যে দোকান ভাঙচুর করে, এভাবে লুটপাট হয়। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, তারপরও তারা প্রকাশ্যে এখানে মহড়া দেয়। এমনকি আমরা আসার পরেও আমরা দেখলাম যে এখানে বসে তারা আড্ডা দিচ্ছে এবং এখানে চাঁদাবাজি করতেছে, এদিকে হুমকি ধামকি দিচ্ছে এবং আমাদেরকে দেখে তারা পালিয়ে যায়। চলুন আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি ভেতরে কি হচ্ছে। তো আমাদের গড়টর কোবাই, মানে আমরা যদি কত আঙ্গুরও কোবাই দিব। এরা দোয়ানের বেশি না 5,000 টাকা আছে, রেডিও লই গেছে, বুঝছেন নি? মোবাইল, কাগজ সব, মানে আঙ্গুরও কথা কইলে কোবাই দিব, এরকম করতেছে। অতিরিক্তভাবে কোবাই কিচ্ছু রাখে নাই। এখানে আছে আমার 3-4টা কোপ, মাথায় আছে না মালা, এটা নাই, এই স্যার এটা নাই, ঠিক আছে না? আমি আল্লাহ হাত দিয়েছে বাঁচি রয়েছি, ঠিক আছে। সমস্ত গ্লাস ভাঙছে এবং ভিতরে ঢুকি যা ফাইছে, যা কিছু ছিল, টেলিভিশন সহ শোকেস, আলমারি সব ভাঙি চুরি সব লয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি 23 বছর পরে এখন বাড়িতে আসছি। এরা যে সব কাণ্ড কালাপ করে, এগুলা টাউন বন্দরে আমার মনে হয় না যে শোডাউন এরা করছে। রাতের বেলা যা হয়েছে এটা তো গেছে, দিনের বেলা ওই দিন আবার 11টার দিকে যেভাবে এরা বাড়ির ভিতরে শোডাউন করছে, আমার মহিলারা করতে বাড়িতে দেয় না। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা মূলত একটা সীমান্তবর্তী এলাকা। ওই যে আমার আঙ্গুলের সামনে দূরে দেখতে পাচ্ছেন, এবং ওই যে দূরে কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে জটলা পাকিয়ে আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছি, এবং এই যে মাঝখানে আছে, এরা অনেকে মুখ ঢেকে আছে, অনেক দূর থেকে আমাদেরকে দেখছে। এরাই মূলত সন্ত্রাসী এবং অপরাধী। তারাই কিছুক্ষণ আগে আমি যেখানে ছিলাম সেখানে ছিল এবং চাঁদাবাজি করতেছিল। আমরা এখানে আসার পরে কিন্তু তারা ওইদিকে পালিয়ে গেছে এবং আমরা যাওয়ার পরেই আবার তারা এখানে চলে আসবে।
স্থানীয় মানুষজন আমাকে আতঙ্কের মাঝে বলতেছিল যে ভাই আপনারা আসছেন তারা চলে গেছে, আপনারা যাওয়ার সাথে সাথে আবার তারা চলে আসবে, এখান থেকে আমরা বাঁচবো কীভাবে? তাদের এই প্রশ্নের জবাব আমি দিতে পারিনি। প্রশাসন কি দিতে পারবে? আপনারা যে এখন আসছেন, আপনারা নিজেরাও দেখছেন কয়েকটা ছেলেমেলে ডাকে, মানে আপনারা এখান থেকে যাওয়ার পরে সে কী করবে আল্লাহ ভালো জানে। প্রশাসন এদেরকে অ্যারেস্ট করছে, একবার একটা আসামিকে অ্যারেস্ট করার পরে ওই জাবিনে আইসা নাহিদ নামে একটা ছেলেরে নোয়াখালী যাওয়ার পথে এরকম ওর কোবায় মাথা ফাটালাইছে, এগুলো ফাটালাইছে। আমি আপনাদেরকে ডকুমেন্টসগুলো দিব। আমার আর একটা চাচাতো ভাই সে মৃত্যুর সাথে পাঞ্জা দিচ্ছে। আপনাদেরকে ভিডিও দেখলে মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখে উনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না। মাথার খুলি ওইগুলো উল্টে ফেলছে, ফাড়ে খুলে ফেলছে, খুইলা এখন সেই মৃত্যুর সাথে সে পাঞ্জা দিচ্ছে। তাইলে আমরাও কাছে আমরা ন্যায্য বিচার চাই। তাইলে কোনো জায়গায় আমরা বিএমপির আমলে আমি লিখলে গুনতে পারি না, অন আবার হাতে আমি লিখলে আঙুলকে গিন করে, তো আমরা কি করতাম? আমরা দেশে থাকতাম, নাহলে আমরা চলে যাই। চাঁদা দিলে তোমার উপর অত্যাচার হবে, আগে কিনলে আর উপর অত্যাচার হবে, তুই অত্যাচার করিস, এই কথা কই চলে যেছে দিনও। আরও কয়েকদিন আমার মোবাইলে ফোন দিছে, তুমি কি দিবে চাঁদা দিবে না? এখন আমি চাঁদা দিব। ফেরাই আমার এগুলো ভাঙতে চলিয়েছে ঘরে। আমি এই দুইটা দরজার মধ্যে খাইয়ে দিচ্ছি, ফেরা আমার লাঠি দিয়ে হরাই দিই, সব হাঁদে গেছে। হাঁদাই যাইয়ে আমার আলমারির মধ্যে 2 লক্ষ টাকা আমি আনিয়েছি, আর এই 2 লক্ষ টাকা লেগেছে। ঠাস করে আমি সেইটা ছেড়ে লেগেছে গো, নিজের হাতে কানে দুলগুলো লেগেছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কথায় কথায় প্রবাসীদেরকে স্মরণ করি, আমরা বলি যে রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশে একজন রেমিটেন্স যোদ্ধার জীবন দেখাই। দেখেন, একটা বাড়ি করছে, এখানে একজন ভদ্রমহিলা থাকে, তার 2টা সন্তান বিদেশে থাকে প্রবাসী। তাদেরকে আমরা সামান্য নিরাপত্তা দিতে পারছি না, যেভাবে ভাঙচুর করা হয়েছে। পেছনে দেখবেন যে একটা নতুন বাড়ি করতেছে, এখন তাদেরকে চাঁদা দিতে হবে, চাঁদা দেয় নাই বলে তাদেরকে দেখেন যে কিভাবে ভাঙচুর করছে, কিভাবে লুটপাট করছে। এই মহিলার বাসায় এই বাসা নির্মাণের জন্য 2 লক্ষ টাকা ছিল, তার স্বর্ণালংকার ছিল, পুরাটা লুটপাট করে তারা নিয়ে গেছে এবং প্রকাশ্যে এগুলো ভাঙচুর করছে, এবং সেটা রাতে না, দিনে দুপুরে তারা এই কাজগুলো করে। আমাদের সারা পৃথিবীতে আমাদের প্রায় 2 কোটির মতো প্রবাসী রয়েছে, সেই প্রবাসীদের বাড়ির অবস্থা অনেকটাই এরকম। বাংলাদেশের বহু প্রবাসীর ঘর বাড়ি ঠিক এই অবস্থায় আছে। আমরা যদি প্রবাসীদেরকে নিরাপত্তা না দিতে পারি, তাহলে প্রবাসীদেরকে নিয়ে আমরা যে আবেগ দেখাই, কিংবা আমাদের সরকার মাঝে মাঝে যে আবেগ দেখায়, আমার মনে হয় না সেই আবেগের কোনো মূল্য আছে। এদেরকে নিরাপত্তা দিতে হবে, কারণ প্রবাসীরা কষ্ট করে টাকা আয় করে। তারা যদি বাড়িতে একটা ঘর করতে না পারে, তার মা বোন যদি শান্তিতে না থাকতে পারে, তাহলে এসব করে লাভ কি? আর একটা দেশ এতটা সন্ত্রাসের স্বর্গরাজ্য কিভাবে হয়? আমি প্রশাসনের কাছে, দেশের কাছে জানতে চাই যে এ থেকে মুক্তির উপায় কি, এই মানুষগুলো কোথায় যাবে? গত পরশুদিন যে ঘটনা, এই ঘটনায় একটা মামলা হয়েছে, 20 জনকে আসামি করে, এবং গত আরও 3-4 জনকে আসামি করে একটা হয়েছে। তা আমরা কন্টিনিউ অভিযান পরিচালনা করতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে আইনে আওতায় নিয়ে আসতে পারবো। এরা একাধিকবার গ্রেফতারও হয়েছে, অনেকে একটা ঘটনা ঘটার পরে জামিনে আসে, জামিনপ্রাপ্ত আসামিকে তারা আমরা ধরতে পারি না। তো এই ঘটনা এর আগেও ঘটেছে, এর আগে 2টা ঘটনা ঘটেছে, ঘটনায় 2টা চার্জশিট হয়েছে এবং তারা সকলে জামিনে আছে। এটা কোনো কথা? একটি এলাকা সন্ত্রাসী জনপদ হতে পারে, কিন্তু এভাবে হতে পারে না যে একবার ভেঙে চুরে দিয়ে আবার এসে হুমকি দিয়ে যায় যে আবারও ভাঙচুর করবে, এবং তাদের বিরুদ্ধে মামলা করলে আবারও হুমকি দেওয়া হয় যে মেরে ফেলা হবে। একবার চিন্তা করুন যে সন্ত্রাসী জনপদদেরও একটা পর্যায় থাকে, এই এলাকাটি কোন পর্যায়ে গেলে এমন অবস্থা হতে পারে। ঠিক এমন অবস্থা থেকে উত্তরের জন্য সংশ্লিষ্ট সকলকে এবং সরকারের কাছে বিনীত অনুরোধ এবং দাবি জানাই। আলী আসগর ইমন, ATN বাংলা, সাটোরা, রুদ্রপুর, কুমিল্লা।